আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে জাস্ট ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টলেশন দিতে হবে এবং ড্যাশবোর্ড সম্পর্কে মানে অল্প কিছু ধারণা নিয়েছিলাম, ঠিক আছে। তো আজকে আমরা একটু ডিটেইলস দেখার চেষ্টা করব। তো আপনারা যখন যখন আর কি কোনো সাইটে যাবেন, তো যাওয়ার পরে ফার্স্ট যে পেজটা আসবে ওটা তো আমার হোম পেজ, তো আমার যেটা এখন এখানে আসছে, তাই না। তো এই কাজটা আমরা এতক্ষণ পর্যন্ত যেটা করছি উইদাউট কোনো কোডিং, তাই না, কোনো কোড ছাড়াই আমরা কাজটা করেছি মূলত। তো যদি ব্যাক এন্ডে যেতে হয়, আমরা জানি যে দুইটা অপশন থাকে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, একটা হচ্ছে ব্যাক এন্ড। তো এটা হচ্ছে আমার ফ্রন্ট এন্ড। তো আমি কোনো কিছু চেঞ্জ করতে গেলে অফকোর্স আমাকে ব্যাক এন্ডে যেতে হবে। তো একটা জিনিস এখানে খেয়াল করেন, আমি সাপোজ স্যাম্পল পেজে গেলাম, স্যাম্পল পেজে যাওয়ার পরে এখানে কমেন্টের সিস্টেম আসছে, কমেন্টস দেওয়ার অপশন আসছে, কিন্তু এখানে এডিট বলে কোনো অপশন জায়গায় কিন্তু এখানে নাই, আছে কি? এডিটের কোনো অপশন নাই। আমি যখনই ব্যাক এন্ডে যাবো আমার সাইট থেকে, তখনই এডিটের অপশনটা আসবে। তো আমি এডিটে যাব। তো এডিটে যাওয়ার জন্য আমার যে পর্যন্ত আমার রুট যে ডিসক্রিপশন, সাপোজ আপনার যে যদি হয় একটা শুধুমাত্র একটা ডোমেইন, এরকম যদি হতে পারে ডোপেন itbd.com, এরকম যদি হয়, তাহলে রুট এই যে রুট যে ডোমেইনটা, এটা দিয়ে স্ল্যাশ দিব হচ্ছে কি wp অ্যাডমিন, ঠিক আছে, wp অ্যাডমিন দিব। তো আমরা এটা কপি করব এবং এই যে আমার রুট পর্যন্ত নিয়ে আমরা যে দিব wp-admin, অ্যাডমিন দিলে আমাদের এখানে লগ ইনের যে অপশনটা সেটা দিবে, আমাদের ব্যাক এন্ডে যে লগ ইন করার অপশনটা, যেখানে বেসিক্যালি আমরা কাজ করবো সে অপশনটা পাবো। তো এখানে আমি অ্যাডমিনের ইউজার নেমটা দিব, যেটা আমরা দিয়েছিলাম ইনস্টলেশনের সময়, ঠিক আছে, এবং ইউজার নেমটা দিব। দেন আমরা আমাদের ব্যাক এন্ডে যাব। তো আমি জাস্ট এটা বলেছিলাম, এটা হচ্ছে প্রথম আমাদের ড্যাশবোর্ডের টোটাল ওয়ার্ক এরিয়া। এখানে স্ক্রিন অপশন থেকে আমরা কিছু জিনিস মানে তুলে দিয়েছিলাম আমাদের সুবিধার্থে, এবং এইগুলো সম্পর্কে একটু বলেছিলাম, তাই না। তো আজকে আমরা একে একে প্রত্যেকটা অপশনের কাজই দেখব এবং থিম সিলেক্ট করার কাজও দেখব। তো অ্যাট ফার্স্ট আমরা আসবো থিম, আমরা থিম নিয়ে কাজ করব, ঠিক আছে, যে কোনো একটা থিম নিয়ে আমরা কাজ করব। তো সাপোজ আমরা চাইলে অনলাইন থেকেও থিম নিয়ে কাজ করতে পারি, আবার থিম নিজেদের মতো করে বানিয়ে নিয়েও কাজ করতে পারি। তো একটু জিনিস লক্ষ্য করলে দেখবেন যে অনলাইনে অ্যাভেলেবল থিম পাওয়া যায়, অনলাইনে অ্যাভেলেবল ওয়ার্ডপ্রেস থিম পাওয়া যায়। তো এটা আমরা ডাউনলোড হতে থাকে, তাহলে আমরা ইন্টারনাল যে থিমগুলো আছে সেই থিমগুলো সম্পর্কে দেখি। তো অ্যাপিয়ারেন্স এর ভিতরে যে থিম অপশন আছে, কাস্টমাইজ আছে, উইজেট আছে, মেনু আছে, তাই না। দেখেন এখানে দেখেন অ্যাপিয়ারেন্সের ভিতরে আমি চলে গেলাম, ঠিক আছে। তো অ্যাপিয়ারেন্সের ভিতর থেকে আমি জাস্ট থিমটাকে সিলেক্ট করলাম। থিমের ভিতরে এখানে বাই ডিফল্ট এখানে 3টা থিম আছে, যেটা কিনা ওয়ার্ডপ্রেস তৈরি করে আমাদেরকে ইন্টারনালি অ্যাটাচ করে আমাদেরকে দিয়েছে। এর ভিতরে 2012 একটা, 2013 একটা, আর হচ্ছে 20, এটা হচ্ছে 14, ঠিক আছে। তো এই 3টা যে কোনো একটা নিয়ে আপনি বাই ডিফল্ট কাজ করতে পারেন। তবে যখন প্রফেশনাল মানে কাজ করবেন, কোনো বায়ারের কাজ করে দিবেন, অনলাইনে যে সমস্ত থিমগুলো ফ্রি পাওয়া যায়, ফ্রি একদম ডিরেক্ট ফ্রিগুলো নেবেন। আর কিছু কিছু থিম আছে প্রিমিয়াম, মানে ওগুলো টাকা দিয়ে কিনে নিতে হয়, ঠিক আছে। তো যেগুলো কিনে নিতে হয় ওইগুলো নালও পাওয়া যায়, মানে মানে অনলাইন ভার্সন থেকে ওই ফ্রি অনেক জায়গায় অনেক সোর্স থেকে পাওয়া যায়, যেগুলো প্রিমিয়াম সেগুলো আপনি যদি ওদের অফিসিয়ালি কিনতে চান আপনাকে কিছু পে করতে হবে। কিন্তু আপনি যদি আনঅফিসিয়ালি সার্চ করেন কোনো এক মাধ্যম দিয়ে হয়তো পাবেন, কিন্তু ওইগুলো কোনো বায়ারের জন্য দিবেন না। আর যদি বায়ারে দিতেও যান, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার মতো কাস্টমাইজেশন করে ওদের কোনো কাজ আপনি রাখবেন না, ওদের কোডগুলো দেখতে পারেন, আর কিছু দেখবেন না। সুতরাং ওই প্রিমিয়াম থিমে অনেক কিছু থাকে যেগুলো আপনি পরবর্তীতে মানে অনেক অনেক বিপদের, অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। ওয়েবসাইট প্রতিনিয়ত দেখা যেতে পারছে যে ক্র্যাশ হচ্ছে বা হ্যাক হচ্ছে, এরকম ধরনের। তো এই জায়গায় আমি একটা থিম দেখতে পাচ্ছি, ম্যাচ নামের একটা থিম আছে, আর পরে এখানে আর একটা থিম আছে। তো রেস্ট এই যে দিয়েছি। তো আমি যে কোনো একটা থিম সাপোজ আমি আপনাদের সামনে ডাউনলোড করছি, এটাই আমি ডাউনলোড করলাম এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য একটা থিম ডাউনলোড করলাম। তো তার আগে আমি এখান থেকে আমাদের ইন্টারনাল থিম সিলেক্ট করি কী হবে। আমার সাপোজ এখন কোনো থিম নেই বাইরে থেকে, নেওয়ার জন্য ইন্টারনালি আমি জাস্ট 2013 সিমটা সিলেক্ট করে কাজ করব। তো আমি এটাকে জাস্ট অ্যাক্টিভ করব, ঠিক আছে। অ্যাক্টিভ করলে দেন আমার যে থিমটা এখানে ছিল, দেখেন অ্যাক্টিভ থিমটা আমার এইভাবে চলে আসছে এবং এই থিমটা এইভাবে চলে গেছে।
আপনি যে এক্সট্রা কোনো থিম অ্যাড করতে চান এখানে অ্যাডে ক্লিক করবেন, আসবে আরও অপশন আছে থিম কীভাবে অ্যাড করতে হয় সেগুলো দেখবো আস্তে আস্তে। তো আমি এই 13 সিলেক্ট করলাম তার নাকি, দেন আমি আমার যে ব্রাউজ পেজ, এটা তো আমাদের ব্রাউজার নাকি, আমাদের যে আউটপুট যে সাইটটা এটা তো, এখানে আমরা জাস্ট রিফ্রেশ দিই, দেখেন আমাদের থিমটা চেঞ্জ হয়ে গেছে না, থিমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তাই না। তো এইভাবে আমরা থিম সিলেক্ট করতে পারবো এবং থিমগুলো এইভাবে আমরা কাস্টমাইজেশন করতে পারবো। কাস্টমাইজেশন এখনো দেখাই নাই, তো এটা ইন্টারনাল থিম নিয়ে আমরা কাজ করছি। তো যদি এক্সটার্নাল থিম নিয়ে কাজ করি সেক্ষেত্রে কী করব, তো আর একটা জিনিস বলে রাখি এখানে, সেটা হচ্ছে এই থিমেরই আবার সাব থিম থাকে, ঠিক আছে, থিমেরই আবার সাব থিম, মানে এই থিমেরই আন্ডারে আরও থিম থাকতে পারে, ঠিক আছে। তো সেইগুলো আসলে একটু অ্যাডভান্স লেভেলের, মানে থিম এইটা থেকে কালেক্ট করবে সব কিছু, সিএসএস, তারপর উইজেট কি আপনি এখন আসেনি, আসবো আস্তে আস্তে। তো এমন কিছু থিম থাকতে পারে আপনার প্র্যাকটিক্যালি কাজ করতে গিয়ে পাবেন হয়তো বা, যে থিমটা আমার দেখাচ্ছে যে একটা থিম সিলেক্ট করছি, কিন্তু থিম ফোল্ডারের ভিতরে গিয়ে ডিটেলস কোনো ইন ডিটেলস সব কিছু পাচ্ছেন না, ঠিক আছে। সেগুলো মেইন থিম থেকে নেয়, ওইগুলো হচ্ছে চাইল্ড থিম, ঠিক আছে, প্যারেন্ট থিম থেকে নেয়, ওগুলো থাকে চাইল্ড থিম। তো এখন এই যে থিমগুলো সিলেক্ট করছে, এই থিমগুলো কিন্তু এক একটা ওয়েবসাইট, আমাদের দৃষ্টিকোণ থেকে থিমগুলো কিন্তু এক একটা ফুল ওয়েবসাইট। যেমন ওয়েবসাইট বলতে কি, যে আমরা একটা ওয়েবসাইট তৈরি করলাম, ওই ওয়েবসাইটে টোটালটা অনেকগুলো পেজ থাকে, ঠিক আছে, যে ফুটার কীভাবে করব, হেডার কীভাবে করব, লোগো কীভাবে করব, এগুলো সব কিছু দেওয়া থাকে না ডিটেলস। তো এই যে জিনিসগুলো, এইগুলো হচ্ছে আসলে একটা টোটাল থিমের ভিতরে দেওয়া থাকে, যে ফুটার কী হবে, হেডার কী হবে, লেফট স্লাইডার কী হবে, এই সমস্তগুলো সব কিছু দেওয়া থাকে, কথা বলছেন। তো আমি চলে যাই আমার যদি থিম ফোল্ডারটা কোথায় আসলে, এটা আমি একটু দেখে আসি। মাই কম্পিউটার, সি, জাম, htdocs, ওপেন, ডব্লিউপি, ওয়ার্ডপ্রেস, এই যে দেখেন এটা হচ্ছে আমাদের মেইন যে কন্টেন্টটা ওয়ার্ডপ্রেসের, এইগুলো সব কিছু হচ্ছে আমার মেইন কন্টেন্ট, মানে একদম ওয়ার্ডপ্রেস সাইটে নিয়ে আসতে গেলে এইগুলো আপনার থাকবেই, ঠিক আছে। কিন্তু আপনি যখন এক্সট্রা কোনো থিম চাইলে আপনি ডিরেক্টলি এখানে দিতে পারেন, ওইভাবেই ইনস্টলেশন করতে পারেন ব্যাকএন্ড থেকে। তো আমরা এখন জাস্ট সোর্সগুলো দেখে নিই। তো কন্টেন্টের ভিতরে দেখেন থিম, প্লাগইন এবং আপলোড, তিনটা ফোল্ডার আছে। তো এই থিমের ভিতরে সমস্ত থিমগুলো থাকবে, প্লাগইনের ভিতরে সমস্ত প্লাগইনগুলো থাকবে, আর আপলোডের ভিতরে আপনি যত ভিডিও, অডিও, যত ইমেজ আপলোড করবেন সবই আপলোডের ভিতরে থাকবে, ঠিক আছে। তো আমি থিমের ভিতরে যাচ্ছি এবং দেখেন এখানে তিনটে অপশন আছে না থিমের, একটা হচ্ছে 14, 13 এবং 12। তো এই যে কোনো একটা থিমের ভিতরে যাই, যেমন আমরা এখন 13 ঠিকই সিলেক্ট করেছি তাই না। এই যে 13-এর ভিতরে গেলাম, দেখেন 13-এর ভিতরে সিএসএস, তারপর ইমেজেস, জেএস, ল্যাঙ্গুয়েজ, সব রকমভাবে আমরা যেভাবে কাজ করি একটা ফোল্ডারে ওয়েবসাইট করতে গেলে সেইগুলো সবগুলো আছে না, আছে। সেই তদ্রূপভাবে দেখেন এখানে index.php আছে, মানে মেইন যে ফাইলটা। তো ইন্ডেক্সের ভিতরে এরা আবার অনেকগুলো ক্রাইটেরিয়া আলাদা আলাদাভাবে রাখে, যেমন ইন্ডেক্স আলাদা করে রাখে, এখানে যেমন ফুটার আলাদা রাখে, তারপরে হেডার আলাদা রাখে, এরপরে সাইড বার আলাদা রাখবে। যেমন এই যে 404.phpটা আসলে কি, এটা আমরা আস্তে আস্তে দেখবো। তো এরা প্রত্যেকটা পেজকে কী করে, মানে যেই পেজের নির্দিষ্ট একটা কাজ হবে ওই পেজটা আলাদা একটা পেজে রেখে দিয়া ওটাকে জাস্ট ইনক্লুড করে দেয়, আপনি কি নিউ, ও আচ্ছা, তো ওই পেজটাকে আমাদের জাস্ট ইনক্লুড করে দেয়, ঠিক আছে। তো কীভাবে দেখেন, আমি ইন্ডেক্স পেজটা জাস্ট আপনাদের জন্য একটু দেখাচ্ছি। ইন্ডেক্স পেজের এই যে গেট হেডার দেখতে পাচ্ছেন, গেট হেডার মিনস হচ্ছে সে header.phpটাকে কল করবে, ঠিক আছে। তো ইন ডিটেলস আমরা এক্সট্রা ডেভেলপমেন্ট ক্লাসে গিয়ে আমরা করবো কেমন, কিন্তু আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি যে আলাদা আলাদা পেজ থাকে। যেমন গেট সাইড বার, মানে এই যে আমি সাইড বারগুলো দেখছি, আমার এখানে যে সাইড বারটা আছে, এখানে এখানে কোনো সাইড বার নেই আপাতত। এই যে লেফট সাইডে যে সাইড বার ছিল আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম, সার্চ ছিল, অডিও ছিল, আমি আপনাকে দেখিয়ে দিই। এই যে অপশনগুলো দেখছেন না, এই যে সাইড বার, এটা সাইড বার বলা হয়, হ্যাঁ। এই সাইড বারের জন্য আমার আলাদা একটা পেজ এখানে রাখা হয়েছে, যেমন সেই সাইড বারটাকে কল করা হবে এটা। সেটা যদি আমরা বলি কোন পেজটা, তাহলে সেটা হচ্ছে এই যে ফোল্ডার ডিরেক্টরিতে আমরা একটু যাই, এই যে সাইড বার.php, ঠিক আছে। তো এরকমভাবে আবার single.php, সিঙ্গেল পেজগুলো, এগুলো আসলে ডেভেলপমেন্ট ক্লাসে আপনারা বুঝতে পারবেন না, এতটুকু এখানে দেখে নেন যে এখানে প্রত্যেকটা আলাদা আলাদা কন্টেন্টকে একটা পেজ হিসেবে রূপান্তর করা হয়েছে এবং যেইটা যেখানে লাগবে সেটাকে জাস্ট ইনক্লুড করে রাখা হয়েছে, ঠিক আছে।
আর এক্সট্রা জিনিসগুলো আপনি ডেভেলপমেন্ট ক্লাসে গিয়ে আপনাকে দেখতে হবে, ঠিক আছে? এখন আমরা জাস্ট দেখে নিলাম যে আমাদের একটা থিম ফোল্ডার থাকতে গেলে এই থিম ফোল্ডার ভিতরে এই অপশনগুলো সবই থাকে যখন আমরা ক্লাস করি। যেমন আপনি যদি একটা যে কাজটা আপনি করেছেন ওই কাজটাকেই আপনি অ্যাজ এ থিম হিসেবে রূপান্তর করতে পারবেন। কথা বুঝতে পারছেন? আচ্ছা, তার কিছুক্ষণ আগে আমরা একটা থিম ডাউনলোড করলাম। সাপোজ এই থিমটাই আপনি তৈরি করেছেন, এই থিমটাই আপনি তৈরি করেছেন। তো আমি জাস্ট এই থিমটা ডাউনলোডের ভিতরে আছে, আমি ইনস্টল করব। কিভাবে করব? আমি আবার থিমে চলে গেলাম এবং এখান থেকে অ্যাড নিউ এখানে ক্লিক করতে পারি, আবার এখানে ক্লিক করতে পারি, আবার আমি সার্চ করেও থিম ইনস্টল করতে পারি, ঠিক আছে? তো আমি অ্যাড নিউ করলাম। তো অ্যাড নিউ এর এখানে ফিচার কিছু থিম এরা দিয়ে দিবে যেটা অনলাইন থেকে আসতেছে। কথা বুঝছেন? এগুলো সব অনলাইন থেকে আসতেছে। তো আমি আপলোড থিমে ক্লিক করলাম, ঠিক আছে? কারণ আমি অনলাইন থেকে নিব না। আমি কি অনলাইন থেকে নিব না। আমি জাস্ট আপলোড থিমে ক্লিক করব এবং চুজ করে যে আমার ডাউনলোডের ভিতরে একটা থিম আছে, এই যে থিমটা কেবল ডাউনলোড করলাম, তাই না? এটা ওপেন করব এবং এটা ইনস্টল নাও। এই যে আমার ইনস্টলিং থিম ফ্রম আপলোড ফাইল, এটা আমার আনপ্যাকেজিং হলো, ইনস্টল থিম হলো এবং থিম ইনস্টলে সাকসেসফুলি হয়ে গিয়েছে। এবং অ্যাক্টিভ করলে আমার এই থিমটা অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে। এখন কিন্তু থিম আমার 12টা মানে 13টা অ্যাক্টিভ করা। আপনি যে এখন এই থিমটা আমি অ্যাক্টিভ কিন্তু করি নাই, তো এই থিমটা ক্লিক করলেই দেখেন আমি অ্যাক্টিভ করলাম, সাথে সাথে আমার এই যে থিমটা অ্যাক্টিভ হয়ে গেল না, অ্যাক্টিভ হয়ে গেল। তো এই জায়গায় আমি এখন রিফ্রেশ দিই, তাহলে নিশ্চয়ই আমার থিমটা চেঞ্জ হওয়ার কথা। এই যে আমার থিমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, হয়েছে না? এই যে এটা আমার মেনু এবং এই যে হচ্ছে আমার মেন কন্টেন্ট, থিম চেঞ্জ হয়ে গেছে। তো এখন প্রত্যেকটা থিমেরই নিজস্ব আলাদা কিছু আলাদা বৈশিষ্ট্য আছে। কথা বুঝতে পেরেছেন? তো আমি আসলে ওই এক্সিস্টিং কোনো থিম জাস্ট কীভাবে ইনস্টলেশন করলাম এটাই দেখলাম। এক্সিস্টিং থিম নিয়ে কাজ করাটা একটু অ্যাডভান্স লেভেল, ওটা দেখবো। আমরা জাস্ট ইন্টারনালি একটা থিম নিয়েই কাজ করবো। তো আমরা যদি চাই বাইরে থেকে একটা থিম ইনস্টল করতে পারবো। তো এখন অনেক সময় দেখবেন যে থিম সাইজটা বেশি, তো বেশি হওয়ার কারণে অনেক প্রবলেম হয়, ইনস্টলেশন হয় না। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? এই থিমটা জাস্ট আমি এটাই আমি অ্যাক্টিভ করে রাখলাম, এটা অ্যাক্টিভ করে রাখলাম এবং এই থিমটা যেটা আছে এটা আমি ডিলিট করে দেবো, ঠিক আছে? কনফার্ম মেসেজ চাইলো আমার কাছে। হ্যাঁ, আমি কনফার্ম, আমি থিমটাকে ডিলিট করলাম, থিমটা ডিলিট করেছি। তো এখন আমি কিছুক্ষণ আগে দেখলাম এখান থেকে অ্যাড নিউ করে অ্যাড করতে হবে। তো এখন আমি অ্যাড করতে ওইভাবে চাচ্ছি না, আমি তো জানি যে আমার ডিরেক্ট কোথায় আমাকে থিম রাখতে হয়, তাই না? তো সাপোজ এই থিমটা আপনি নিজে তৈরি করছেন বা ওপেন আইডি তৈরি করছেন, আমি জাস্ট ওপেন আইডি নাম দিলাম, ওপেন আইডি। এর ভিতরে গেলাম, এইটা হচ্ছে মেইন থিম, ঠিক আছে? মেইন থিম হচ্ছে এটা, মানে সাব ফোল্ডার রাখা যাবে না। একটা থিমের ভিতরে মাস্ট আপনাকে সিএসএস থাকতে হবে, স্টাইল ডট সিএসএস থাকতে হবে, আর ইন্ডেক্স ডট পিএসপি তো থাকতেই হবে। স্টাইল ডট সিএসএস এর ভিতরে কিছু অপশন থাকে যেখানে আপনি থিমের নাম বলে দিতে পারেন। তো সাপোজ আমি থিমের নাম এখানে চেঞ্জ করে বললাম ওপেন আইডি এবং থিমের অথরের নাম দিলাম যে ওপেন আইডি। এখানে তাহলে লিঙ্ক দেওয়া যেতে পারে, আরও এগুলো আমি অ্যাডভান্স দেখাবো। জাস্ট দেখছি যে কাস্টম থিম কীভাবে আপনি আঁকবেন। তো এটাই তো আমাদের থিম। তো এই ওপেন আইডিটা কপি করলাম এবং আমাদের থিম লোকেশন কোথায় আমরা জানি, জাম, এইচটিডক্স, ওপেন, এরপরে ডব্লিউপি, ওয়ার্ডপ্রেস, কন্টেন্ট, থিম, এই যে থিম। তো এখানে আলাদা থিম আছেই, তো আমি এখানে জাস্ট থিমটা পেস্ট করবো। তো আমরা এখনও পর্যন্ত দেখেছি এখানে ওপেন আইডি বলে কোনো থিম আছে নাই। এখন আমরা একটু রিফ্রেশ দিই, এখানে আমার একটা থিম চলে আসার কথা। এখন কিন্তু আমার অ্যাড নিউ করে ইনস্টলেশন আমি করি নাই। দেখেন এখানে একটা থিম চলে আসছে এবং থিমটার ওই এই যে দেখেন ওপেন আইডি থিমের নাম আসছে না, অথরো থিমের নাম ওপেন আইডি আসবে, ঠিক আছে? এইভাবেও একটা থিম আপনি ইনক্লুড করতে পারেন, ঠিক আছে? এই যে ক্লিয়ার তো সবাই? তো গেল, আমরা এখন জাস্ট সাইট নিয়ে কাজ করি। থিম ইনস্টলেশন আমরা দেখলাম, ওকে? থিমের পর থিমটা কাস্টমাইজেশন করা। কাস্টমাইজেশনটা কি আসলে? এই কাস্টমাইজেশনে আপনার বেসিক্যালি কোনো কাজ নেই, হ্যাঁ? তো হেডারটা আছে, হেডারের ভিতরে কী আছে আপনি দেখেন, এইভাবে আছে। তো হাইড ইমেজ, হেডারের ইমেজ যদি হাইড করতে চান হাইড করতে পারবেন, হেডারেরটা যদি অ্যাড নিউ ইমেজ করতে চান অ্যাড করতে পারবেন, ঠিক আছে?
তো এইগুলো হচ্ছে আপনার ইচ্ছা, আপনি চাইলে করবেন, না চাইলে করবেন না, কথা বুঝেন নাই? তো এটা হাইড ইমেজ করে দিলেন, ইমেজটা হাইড হয়ে গেল না, এবং এটা সেভ করলেই এটা আপনার সেভ হয়ে যাবে, কথা বুঝতে পারছেন? আবার যদি নতুন একটা ইমেজ অ্যাড করতে চান, তো এখান থেকে আপনি সাপোজ আপলোড করে দেন, সিলেক্ট ফাইল, পিকচার, ওপেন, এই যে আপলোড হলো, এবং সিলেক্ট, এটা কতটুকু নিবে সেটা বলে দিতে হবে, এখানে টাইমটা বলে দেয়, ঠিক আছে? এখানে ক্রপ দিয়ে দেবে, এর উপরে বেশি সাইজ আপনি নিতে পারবেন না, এখানে আমি টানেও কিন্তু আসতেছে না, ছোটো করা যাবে কিন্তু উপরে নেওয়া যাবে না, কথা বুঝছেন? তো এটা আমি সিলেক্ট নির্দিষ্ট অনুযায়ী সিলেক্ট করে দিয়ে ক্রপ ইমেজ করে দিব, অটোমেটিক্যালি ক্রপ করে দিবে, এই যে ইমেজে চলে আসছে না আমার, এবং সেভ অ্যান্ড পাবলিশ করে দিলাম। তো এখন আমরা এটা অপশনটা দেখি, দেখেন আমার হেডারটা চেঞ্জ হয়েছে। এইভাবে আমি হেডারটা চেঞ্জ করতে পারি। আবার কাস্টমাইজেশনের ভিতরে আরও কিছু আছে, র্যান্ডমাইজ আপলোড হেডার, র্যান্ডমাইজ জিনিসটা বোঝেন? র্যান্ডমাইজ আপলোড হেডার, অ্যাড ইমেজ, আবার এটা সিলেক্ট, এখানে কটা ইমেজ দিলাম আমি? দুইটা, সেভ অ্যান্ড পাবলিশ দিলাম। আমরা কিছুক্ষণ ওয়েট করে দেখি চেঞ্জ হয় কিনা, চেঞ্জ হওয়ার পর আচ্ছা এটা র্যান্ডমলি চেঞ্জ হবে। আমরা অন্য কাজে যাই, চলে এখন আপাতত। তো এইখানে যদি আপনি প্রিভিয়াসলি আপলোড এটা করেছেন এবং এটা নতুন করেছেন, এভাবে আপনি অ্যাডের যে জিনিসটা এটা করতে পারলেন। দেন সাজেস্টেড, এটা এখন দরকার নাই। উইজেটে কি আছে? মেইন উইজেট এরিয়াটা এখান থেকে চেঞ্জ করতে পারছেন, কি কি দিবেন না দিবেন। তবে এই জিনিসটা আমরা এখান থেকে না করে মেইন অপশনে গিয়ে কাজটা করব, জিনিসটা এখান থেকে না করে মেইন অপশনে কাজটা করব। তো মেইন অপশনে কি কাস্টমাইজ, আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন কাস্টমাইজেশন জিনিসটা কি? আচ্ছা, এরপরে উইজেট, তাই না? এখন আমরা উইজেটে যাই। উইজেটটা হচ্ছে এই যে এই পাশে যে আপনি একটা সাইড বার রেখেছেন, ঠিক আছে? আপনার এখন সার্চ দরকার হলো, সার্চটা একটা উইজেট তৈরি করে রেখেছেন, আপনার যেখানে ইচ্ছে সেখানে আপনি দিয়ে দিবেন। যেমন আপনি এখানে সার্চ দিয়েছেন, সার্চ সেখানে দিয়ে দিলেন। আপনার মন চাইলেও সার্চটা দিলেন না, এই যে এইটা সেকেন্ডারি উইজেট, মানে আমার কাজটা করছে সেকেন্ডারি উইজেটে, মেইন উইজেটটা কাজ করতেছে না। তো সেকেন্ডারি উইজেটটা আমি সাপোজ রিমুভ করে দিলাম, আমার ভালো লাগলো না, আমি রিমুভ করে দিলাম। এখন আমি এখানে রিফ্রেশ দেবো, আর কিছু কিন্তু করলাম না, দেখেন আপনার সার্চ বক্সটা চলে গেল। কিন্তু এটা আপনার এইচটিএমএল করতে অনেক টাইম লাগতো না? লাগতো। আবার আপনার ইচ্ছা হচ্ছে এখানে ক্যালেন্ডার অ্যাড করবেন, তো ক্যালেন্ডারটা কীভাবে অ্যাড করবেন? এই যে ক্যালেন্ডার টেনে নিয়ে সেখানে ছেড়ে দেন, এই ছেড়ে দিলাম, ক্যালেন্ডার একটা নাম দিলাম যে মাই দেওয়া ঠিক হবে না, ক্যালেন্ডার তো আমার নিজস্ব না, ক্যালেন্ডার। তো আমি ক্যালেন্ডার দিয়ে সেভ করলাম এবং আমি এটা রিফ্রেশ দিলাম। তো দেখেন আমার ক্যালেন্ডার চলে আসছে না এখানে। আবার আপনার ক্যালেন্ডার যদি চাই যে রিসেন্টে যদি কেউ কমেন্ট করে থাকে সেই কমেন্ট এখানে দেখাবে। তো আমি হচ্ছে রিসেন্ট যে পোস্ট আসবে সেই পোস্টটা আমি এখানে দিব। তো পোস্টটা কীভাবে দিব? তো এখানে দেখেন পোস্টও আছে, রিসেন্ট পোস্ট, ঠিক আছে? তো এই পোস্টটা আপনি দিয়ে দিলেন এখানে, রিসেন্ট পোস্ট এবং রিসেন্ট কমেন্টসটা সেভ, এবং 5টা পর্যন্ত দেখাবে, ঠিক আছে? রিসেন্ট আমি যা ডিলিট করলাম, তার ডিলিট এখন করি না, এমনি থাক। এই যে রিফ্রেশ, দেখেন এখন রিসেন্ট আপডেট পোস্টটা চলে আসছে না? এই যে আমার দিস ইজ মাই ফার্স্ট পোস্ট আমরা দিয়েছিলাম গতদিন, মনে আছে? এটা চলে আসলো। আমি যদি এখন নতুন একটা পোস্ট দিই এখানে চলে আসবে, 5টা পর্যন্ত আসবে, র্যান্ডমলি 5টা সে আমাদেরকে দেখাবে। তো এইভাবে আমি উইজেট অ্যাড করতে পারি। তো উইজেট জিনিসটাও তৈরি করা যায়, কীভাবে তৈরি করা যায় আমরা আস্তে আস্তে দেখবো, কোথায় কোথায় তৈরি করা যায়। এখন আপনার এখানে উইজেট লাগছে, আপনার উইজেটটা এই উইজেট এরিয়াটা এখানে লাগতে পারে, কথা বুঝছেন না? এই জায়গায় লাগতে পারে। তো এই জায়গায় কীভাবে নিয়ে আসতে হয় সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তো উইজেট জিনিসটা তো বুঝতে পারছেন কী জিনিস? এই হচ্ছে আমার উইজেট। এখানে অনেক রকমের উইজেট আছে, আর্কাইভ আছে, তারপরে ক্যালেন্ডার আছে, ক্যাটাগরিজ আছে, কাস্টমাইজ আছে, তো অনেক ধরনের আছে। আচ্ছা, এখন যদি আপনি চান এখান থেকে কোনো একটা উইজেট ইনঅ্যাক্টিভ রাখবেন, এখান থেকে তো আর এখানে রাখতে পারবেন না, পারবেন কি? পারবেন না, এখান থেকে এখানে রাখতে পারবেন না, কিন্তু আপনি জিনিসটা ডিলিট হয়ে যাবে। এই জায়গাতে যদি কোনো কিছু রাখতে চান ইনঅ্যাক্টিভ করে, সেটা আপনি এই যে নিচে, সেটা আসে না কেন,
এই যে ইনঅ্যাক্টিভ উইজেটের এখানে আমি রেখে দিলাম, যেটা আমার আসলে ইনঅ্যাক্টিভ হিসেবে থাকবে। কথা বুঝছেন? দেখেন এটা আমার ইনঅ্যাক্টিভ উইজেট না, আপডেট পোস্টটা, বুঝতে পারছেন? ইনঅ্যাক্টিভ উইজেট। তো এইভাবে আপনি চাইলে আপনারা মানে উইজেটগুলো ইনঅ্যাক্টিভের আওতায় রাখতে পারেন। তো এখানে হচ্ছে আপনার উইজেটের লিস্ট, এই উইজেটগুলো সবই আপনার আছে। তো এরকম বাজারে যেগুলো ওয়ার্ডপ্রেস নিজে আপনাকে মানে করছে, অফার করছে, এই যেগুলো আর্কাইভ, ক্যালেন্ডার, ক্যাটাগরিজ, কাস্টম মেনু, মেটা পেজেস, সবগুলো আপনাকে ওয়ার্ডপ্রেস প্রোভাইড করছে। আপনি চাইলে বা নিজের মতো করে উইজেট তৈরি করতে পারবেন। আবার যদি চান যে না এই যে জিনিসগুলো এইগুলা অনলাইনে অনেক কিছু পাওয়া যায়, যেমন সাপোজ আপনার একটা জিনিস প্রয়োজন হতে পারে এইভাবে যে ফেসবুকের যে লাইক বক্স, এই লাইক বক্স আপনার এখানে প্রয়োজন হতে পারে না? এই ধরনের বাজারে অনেক উইজেট পাবেন, সেই উইজেটগুলো এখানে চলে আসবে, ইনস্টল করলে এখানে তখন টেনে দিলে সে কাজটা করবে। ঠিক আছে? তো উইজেট জিনিসটা বুঝলাম। এখন মেনুতে আসি আমরা। মেনু, তো মেনু এখানে দেখতে পাচ্ছি যে মেনু 1 নামে একটা মেনু আছে, এবং সে এখানে অ্যানাদার পেজ এবং স্যাম্পল পেজ, এখানে মোট তিনটা পেজ আছে। তো এই জায়গায় চাইলে এই জায়গায় আপনার যতগুলো পেজ থাকবে ওই পেজগুলো বেসিক্যালি এই জায়গায় আপনি ইনক্লুড করে মেনু হিসেবে ডিটেক্ট করতে পারবেন। তো সাপোজ আপনার স্যাম্পল পেজ, এই অ্যানাদার পেজটা আমি কোনো রিমুভ করে দিই, স্যাম্পল পেজ আর হোম পেজ আছে। তো স্যাম্পল পেজটা চাচ্ছেন কোনো এক কারণে হোম পেজের আগে থাকবে। আমার এখন আছে কিভাবে, এটা অ্যানাদার পেজটা আছে তাই না? তো থিম লোকেশন নেভিগেশন মেনুতে থাকবে, এবং এটা আমরা করলাম, আপডেট করলাম এবং রিফ্রেশ দিলাম। তাহলে আমাদের স্যাম্পল পেজ এবং হোম পেজ, দেখেন আগে স্যাম্পল পেজ আসছে, পরে হোম পেজ আসছে। আপনার যদি কন্ডিশনটা আবার এরকম চেঞ্জ করতে হতে পারে, হোম পেজ উপরে আবার স্যাম্পল পেজ নিচে, আপনি আবার সেভ দিবেন এবং এখানে আপনি রিফ্রেশ দেবেন। দেখেন হোম আগে, স্যাম্পল পরে। এইভাবে আপনি কি করতে পারেন, আপনাকে এভাবে ইন্টারচেঞ্জ করতে পারেন, যেটা আপনার HTML এর ভিতরে ওই যে এলআইটাকে উপরে তুলে দিয়ে আবার নিচে করা, এভাবে করা লাগছে না। যেগুলো আপনি কাস্টমাইজলি উইদাউট কোডিং আপনি এতক্ষণ পর্যন্ত সব কিছু করতে পারছেন। তো এখন এই জায়গায় যে জিনিসগুলো দেখলাম আমরা, থিম, কাস্টমাইজ, উইজেট, মেনুটা আসলে আর কিছু দেখার রকম নাই। মেনু লোকেশনটা মেন ফ্যাক্টর। লোকেশন এখানে দুইটা আছে, তো কোনটার জন্য মেনুটা সিলেক্ট করতে হবে। মেনু 1 ক্লিক করে এডিট করলাম, এডিট করে এখন মেনুর লোকেশন এই যে সেম পেজটাই আসবে, এবং এটা লোকেশনটা হচ্ছে নিচে। দেখেন আপনারা অন্য যে থিমগুলো আপনারা সিলেক্ট করবেন বাজার থেকে নেওয়ার পরে, এখানে অনেকগুলো থিম থাকতে পারে, যে রাইট সাইড লোকেশন থাকতে পারে, লেফট সাইড থাকতে পারে, টপ থাকতে পারে, বটম থাকতে পারে লোকেশন। তো কোন জায়গায় দিবেন সেটা এক্স্যাক্টলিভাবে সিলেক্ট করে সেভ করে দিলেই হয়ে যাবে কাজটা। কথা বুঝতে পারছেন? এখন আপনি যদি নিজের মতো করে একটা কাস্টমভাবে তৈরি করতে চান, তো লিঙ্কের টেস্ট আপনি এখানে দিয়ে দিলেন। সাপোজ কন্ট্যাক্ট বা অ্যাবাউট আস, যেহেতু আমার কোনো পেজ নাই, এখন অ্যাবাউট আসের একটা লিঙ্ক দিয়ে দিলাম। ঠিক আছে? লিঙ্কটা দিয়ে দিতে পারেন। যদি না লিঙ্ক আমি হ্যাশ দিয়ে দিলাম, অ্যাড টু মেনু দিয়ে দিই, মেনুতে অ্যাড হয়ে গেলে অ্যাবাউট আস। তো আমি আরেকটা মেনু দিয়ে দিলাম যে ওপেন আইটি, এবং এখানে বললাম যে www.openitbd.com এবং অ্যাড টু মেনু দিলাম। তো এই যে 4টা মেনু আমি অ্যাড করলাম এবং এটা সেভ করলাম। এখন আমার এখানে 4টা মেনু চলে আসবে। 4টা মেনু চলে আসছে না? দেখছেন? এইটা হচ্ছে এই যে ওপেন আইটিতে ক্লিক করলাম, হয়ে যায় জিনিসটা। দেখেন তো ওপেন itbd.com চলে গেছে, যে লিঙ্ক দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের এই হচ্ছে ব্যবহার। ঠিক আছে? মানে খুব সহজে আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন। তো মেনুগুলো খুব ইজিলি করতে পারলেন। তো অনেক সুন্দর সুন্দর থিম পাওয়া যাবে বাজারে। ঠিক আছে? সেই থিমগুলো নিয়ে এভাবে কাস্টমাইজ করে মেনু তৈরি করতে পারবেন। মানে হেডার, ওপেন আইটি, জাস্ট অ্যানাদার, ওয়ার্ডপ্রেস এগুলো আছে, এইগুলোও চেঞ্জ করতে পারবেন। তো এইগুলো চেঞ্জ করার আগে এখানে আর কিছু নাই আপাতত দেখার। মেনু হিসেবে লিঙ্ক তো দেখলামই। ক্যাটাগরি হিসেবে যদি কোনো ক্যাটাগরি থাকে, যেমন আনক্যাটাগরাইজড, আমাদের একটা ক্যাটাগরি আছে, মানে কোনো ক্যাটাগরির ভিতরেই নেই যেগুলো, সেগুলো হচ্ছে আনক্যাটাগরাইজ। সো সেইগুলোও আমরা মেনুর ভিতরে ইনক্লুড করতে পারি। তো যেগুলো আমরা চাবো, অনেকগুলো ক্যাটাগরি থাকবে। সাপোজ একটা ওয়েবসাইট দেখেন, যেগুলো অনেক আগে করা ছিল, এটা আমার অনেক আগে করা সাইট। তো এটা এখানে যখন জব করতাম তখন করেছিলাম, এখন আর আপডেটেড হয় নাই সাইটটা।
এখানে দেখেন ক্যাটাগরিগুলো, দেখেন ক্যাটাগরি এরকম ব্রেসলেট, মানে এটা তো অনলাইন শপিং, ঠিক আছে। তো অনলাইন শপিংয়ের এই যে এখানে অনেক রকম ক্যাটাগরি থাকতে পারে, যেমন ব্রেসলেট, ইয়াররিং, তারপরে ফিঙ্গারিং, এগুলো ক্যাটাগরি না। তো আপনি এইভাবে ক্যাটাগরি ওয়াইজ যদি মেনু নিয়ে ইমপ্রুভ করতে চান, সেই মেনুগুলো ওখানে চলে আসবে। কথা বুঝতে পারছেন? এই মেনুগুলো চলে আসবে, এ হচ্ছে অপশন। তাহলে ক্যাটাগরি মেনু গেল, এবং আমরা হেডারের অপশনটা দেখে নিই। তো হেডারে আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে হেডারের ইমেজ আমরা চুজ করে দিয়েছিলাম, তাই না? তো আপনি চাইলে হেডারের ইমেজটা এখান থেকেও চুজ করে দিতে পারবেন, যেটা কাস্টমাইজে গিয়ে আমরা করেছিলাম। আবার র্যান্ডম দিলে চাইলে যেখানে র্যান্ডম সিলেক্ট করে দিবেন, তাহলে র্যান্ডমলি একটার পর একটা আসবে। এখন এখানে আমরা দুইটা সিলেক্ট, যেখানে একটা সিলেক্ট করতে পারছিলাম, তাই না? কিন্তু এখানে যদি আপনি একটা সিলেক্ট করে দেন, তাহলে আমার র্যান্ডমলি জিনিসটা আসবে। এখন ডিফল্ট ইমেজেস এটা করলাম সেম। আর একটা জিনিস সেটা হচ্ছে যে এখানে আপনি কালারটাও দিয়ে দিতে পারছেন। আপনার কালারটা কী হবে, যেমন এখন কালারটা কি আছে, এই যে ফিক্সড যে কালো তা না, একটু চেঞ্জ আছে। তো আমি কালারটা একটু চেঞ্জ করে নিই। এই যে এখান থেকে আমি কালারটা চেঞ্জ করতে পারছি। সাপোজ এটাই নিলাম সেভ কালার, সেভ চেঞ্জ করলাম, দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেল না? তো এই যে কালারটা চেঞ্জ হয়ে গেল, এবং এখানে গিয়ে আমি যদি রিফ্রেশ দিই, কালারটা চেঞ্জ হয়েছে। এভাবে আমি কালারও চেঞ্জ করতে পারি। ক্লিয়ার সবাই? তো গেল কালারের অপশন গেল। এখানে আপাতত আর কোনো হেডারে নাই। অনেক সময় হেডারটা থাকবে না, অনেক থিমে এই হেডারটা আসবে না, তো সেই ক্ষেত্রে হেজিটেটেড হওয়ার কিছু নাই, ঠিক আছে? আচ্ছা, এরপরে এডিটরটা কি? এই যে আপনার অনেক সময় আপনার যে ইয়াগুলো কাজ করেছেন, আপনার যতগুলো পেজ আছে, আপনার থিমের ভিতরে যত পেজ আছে, আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম না, এই 460 পেজ ছিল, এরপরে আমার ইন্ডেক্স পেজ ছিল, এই যে ইন্ডেক্স পেজ ছিল, মেইন ইন্ডেক্স পেজ ছিল না? তো এই পেজগুলো আমার অনেক সময় এডিট করার প্রয়োজন হতে পারে। তো যেই পেজ এডিট করার প্রয়োজন হবে, ওই পেজটাতে ক্লিক করব, আমার এই যে অপশনটা চলে আসবে। দেখেন এখানে এডিটর আসছে, তাই না? এখানে তো ওই সেম নোটপ্যাড চলে আসছে না? দেখেন তো ইন্ডেক্স পেজে যা আমরা দেখেছিলাম, আমাদের এখন নাই অবশ্য। তো এখানে সেইগুলো আছে, দেখেন হচ্ছে সেই গেট হেডার, তাই না? তাহলে আপনি কাস্টমাইজ ব্যাকগ্রাউন্ডের ভিতরে যেয়ে পরেও আপনি যে জিনিসটি করতে পারবেন, সেটা হচ্ছে কি কোড এডিটিং করতে পারবেন। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এডিটর গেল। তাহলে আমরা অ্যাপিয়ারেন্সের ভিতরে সবগুলো আপাতত দেখলাম। ওকে, তো পেজের কাজটা আমরা গত ক্লাসে দেখেছিলাম না, পেজটা কীভাবে করতে হয়। তো অ্যাড পেজ আর পোস্টও তো অ্যাড করেছিলাম, একটা পোস্ট অ্যাড করলাম, পেজ অ্যাড করলাম। এখন মিডিয়া অ্যাড করে দেখি, মিডিয়ার ভিতরে গিয়ে দেখি কী আসে। তো মিডিয়ার ভিতরে দেখতে পাচ্ছি যে আমরা এখানে একটা ইমেজ, দুইটা ইমেজই আমরা আপলোড করেছি। তো এই দুইটাকেই আবার ক্রপও করেছি, সেই দুইটাই যতগুলো ইমেজ আছে মিডিয়ার ভিতরে সবগুলো এখানে দেখা যাচ্ছে। এবং এখানে চাইলে আপনারা অনেক লিস্ট ভিউতেও করতে পারেন। এই যে লিস্ট ভিউ আছে, একটা হচ্ছে গ্রিড ভিউ আছে। আচ্ছা, এরপরে মিডিয়া চাইলে এখানে আমরা যে কোনো ধরনের মিডিয়া আমরা এখানে অ্যাড করতে পারবো, ঠিক আছে? তো অ্যাডে যাওয়ার পরে এখানে ড্রপ এবং সিলেক্ট ফাইলের মাধ্যমে আমরা এখানে মিডিয়া অ্যাড করতে পারি। তো এখানে একটা জিনিস, সেটা হচ্ছে একসাথে আমরা কিছুক্ষণ আগে একটা মিডিয়া আপলোড করে দেখলাম। তো এখন একসাথে অনেক কয়টা দিয়ে দেখি কি আসে। কপি চলে আসছে, তাই না? নিয়ে আমরা এই কয়টা দিয়ে দিলাম, এখান থেকে একটা পাঠিয়ে দিলাম ওপেন। তো একসাথে আমরা অনেকগুলো একসাথে অ্যাড করে আমরা এখানে আপলোড করতে পারবো। কথা বুঝতে পেরেছেন? আপলোড করতে পারবো। এই হচ্ছে অপশন, এই হচ্ছে মিডিয়ার কাজ। মিডিয়াতে এইগুলোই। কেমন? পোস্টের জিনিসটা তো বিষয় নিয়ে আমি আগেই বললাম। পোস্টের তো আরেকটু বলে রাখি, এই পোস্টের কয়েকটা অপশন থাকে। একটা হচ্ছে এডিট, কুইক এডিট, ট্রাস এবং ভিউ। ট্রাস জিনিসটা আমি দেখেছিলাম। আর পোস্ট দুই অবস্থায় থাকে, একটা হচ্ছে পাবলিশড অবস্থায় থাকে, একটা হচ্ছে আনপাবলিশড অবস্থায় থাকে। কিছু পোস্ট আপনি এরকম চাইতে পারেন যে পোস্টটা আমি ক্রিয়েট করে রাখলাম, বা পোস্টটা আমার আনপাবলিশড থাকবে, পোস্টটা পাবলিশড হবে না, ঠিক আছে? সেই পোস্টগুলো এবার আনপাবলিশড রেখে দিতে পারেন। তো আনপাবলিশড এডিটে গেলেন আপনি। তো এডিটে যাওয়ার পরে এই যে পাবলিশ স্ট্যাটাস কি আছে, পাবলিশ, তাই না? এই পাবলিশের এখানে আপনি পেন্ডিং রিভিউ অথবা ড্রাফট এই অপশন রেখে দিতে পারেন, ঠিক আছে? তাহলে এই পোস্টটা আর আপনার পরবর্তীতে দেখাবে না। ক্লিয়ার? এই হচ্ছে অপশন। তো এই জায়গায় দেখেন ফরম্যাটটা স্ট্যান্ডার্ড, অ্যাসাইড অথবা অডিও, কোন ফরম্যাটে আপনি চ্যাটিংয়ের ফরম্যাট না গ্যালারির ফরম্যাট, এই ফরম্যাটটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমি আবারও বলে রাখছি, এই টোটালের এই যে এই পাশে আমি এখন যা দেখাচ্ছি,
আপনারা বাসায় গিয়ে কোনো একটা থিম সিলেক্ট করার পরে এগুলো নাও পাইতে পারেন, কথা বলছেন, কারণ এইগুলো ভ্যারি করবে আপনার থিমের উপরে। হ্যাঁ, আপনি যেই থিমটা ইনস্টলেশন করবেন ওই থিমের উপরে ভ্যারি করবে এই পাশে কি আছে না আছে, কি থাকবে না থাকবে, ঠিক আছে। সুতরাং এই বিষয়টা নিয়ে হেজিটেট হওয়ার কিছু নাই, ক্লিয়ার। তো মোস্ট ইউজ এখানে অল ক্যাটাগরিজ, যেটা আমি দেখালাম কিছুক্ষণ আগে, আপনার অনেকগুলো ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট থাকতে পারে, অনেক ক্যাটাগরি পোস্ট থাকতে পারে। কিছু পোস্ট থাকবে আপনার এন্টারটেইনমেন্টের, কিছু পোস্ট থাকবে আপনার নিউজের জন্য, কিছু কিছু পোস্ট থাকবে আপনার শুধুমাত্র স্পোর্টসের জন্য, তো এই কিছু থাকবে লার্নিংয়ের জন্য। তো এই ধরনের পোস্টগুলো আপনি লিখে দিতে পারেন। আপনি কীভাবে অ্যাড করবেন ক্যাটাগরি, কীভাবে অ্যাড করবেন, এই যে ক্যাটাগরিতে যাবেন, ক্যাটাগরিতে যে ক্যাটাগরি নাম লিখলেন এখানে, যে সাপোজ আমার এখানে লিখলেন যে সাপোজ স্পোর্টস লিখে আপনি অ্যাড করে দিলেন, ঠিক আছে, অ্যাড ক্যাটাগরি। আর কিছু ডিসক্রিপশন লিখতে পারেন, প্যারেন্ট এর কোনো কারো আন্ডারে হবে কিনা দিতে পারেন, ঠিক আছে। মানে এটা তো স্পোর্টসটা এন্টারটেইনমেন্টের আন্ডারে অনেক সময় থাকে, তো এন্টারটেইনমেন্ট নামে একটা ক্যাটাগরি আছে আমার, সেই ক্যাটাগরির আন্ডারে আমি আবার এই স্পোর্টসটা দেখতে পারি। এখানে দেখলে জিনিসটা দেখবেন, যেমন ফিঙ্গারিং একটা ক্যাটাগরি, আবার অ্যাডজাস্টেবল এটা হচ্ছে ক্যাটাগরি। তো আপনি এই ফিঙ্গারিংয়ের আন্ডারে আমার এটা, তার মানে এইটা হচ্ছে আমার প্যারেন্ট আর এটা হচ্ছে আমার চাইল্ড, ঠিক আছে। ওই এই অপশন যখন করতে যাবেন তখন এইভাবে আপনি সিলেক্ট করে দেবেন, কথা বুঝতে পেরেছেন। জাস্ট ওয়ার্ডপ্রেস জিনিসটা খুবই ইজি, অন্তত একদম বেসিক লেভেলে যে জিনিসটা, ওটা আপনাকে একটু পড়ে পড়ে বুঝতে হবে এবং ইমপ্লিমেন্ট করে করে দেখতে হবে কী জিনিস। যতক্ষণ না পর্যন্ত আপনি ডেভেলপমেন্ট পর্যায়ে যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনার কাছে ওয়ার্ডপ্রেসটা খুবই সোজা, শুধুমাত্র পড়বেন, বুঝবেন এবং এটা ইমপ্লিমেন্ট করবেন, কথা বুঝতে পারছেন। তাহলে আমরা ক্যাটাগরি দেখলাম। আর ট্যাগ জিনিসটা সম্পর্কে আমি গত ক্লাসে বলেছিলামই। পেজ কমেন্টস জিনিসটা হচ্ছে কোনো একজন যদি আমার কমেন্টস করে, সেই কমেন্টসটা আমার এখানে আসবে প্রথমে। তো ওই কমেন্টসটা আমি চাইলে এখানে অ্যাপ্রুভ করতে পারি। যেমন আমি এখানে কমেন্টসটা এসেই কিন্তু প্রথমে সেটা চলে আসবে না, কমেন্টস একজন করলো সেই কমেন্টসটা কিন্তু ডিরেক্টলি আমার এখানে আসবে না, মানে আমার ভিজিটর অন্য ইউজাররা দেখতে পারবে না। যেমন আপনারা লেটেস্ট কোনো ভালো ভালো সাইটে, যেমন প্রথম আলোতে যদি আপনি কোনো কমেন্টস করেন, সেই কমেন্টসটা কিন্তু ওরা ডিরেক্টলি আপনার প্রথমে শো করে না। ওরা কী করে, ওরা পেন্ডিংয়ে রেখে ওরা চেক করে দেখে যে কমেন্টসটা আসলে কোন টাইপের, সেটা তাদের পক্ষে নাকি তাদের বিপক্ষে। তো পক্ষে হলে অ্যাপ্রুভ করলো, না পড়লে অ্যাপ্রুভ করলো না, ঠিক আছে, বিষয়টা অনেকটা ওরকম। তো এখানে আপনার পেন্ডিংয়ে থাকবে, পেন্ডিং এখন 0, অ্যাপ্রুভ টু নাই, স্প্যামও 0, ট্যাক্সও 0। তো আপনার এখানে যারাই কমেন্টস করবে তখনই আপনার কমেন্টসটা আসবে এবং পেন্ডিংয়ে থাকে আপনার অ্যাপ্রুভের অপশন আসবে, যদি অ্যাপ্রুভে ক্লিক করেন অ্যাপ্রুভ হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে কমেন্টসের অপশন। অ্যাপিয়ারেন্স তো দেখে ফেললাম এবং প্লাগইন নিয়ে একটু আসি। প্লাগইন জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এবং এটাই লাগে কাজে অনেক সময়। তো প্লাগইনসটা কি, যেমন একটা শর্টকাট যদি বলি, এখানে আমরা একটা প্লাগইনস জাস্ট ডিফল্টভাবে এখানে একটা ইউজ করা হয়েছে, যেটা আমরা আমাদের মতো করে তৈরি করে নিয়েছিলাম। সেটা হচ্ছে বাংলাদেশে এখনও পর্যন্ত ডিরেক্টলি টাকা ট্রান্সফারের কোনো ওয়ে আসে নাই, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখন খুব সহজ এবং টাকা ট্রান্সফারের ওয়েগুলো খুব ভালোভাবে এমনভাবে তৈরি করতে হবে যেন কি না সব ধরনের ইউজারগুলো সেটা খুব ইজিলি হ্যান্ডেল করতে পারে। যেমন আপনি যদি শুধুমাত্র ব্র্যাক ব্যাঙ্কে অ্যাটাচ করেন, তাহলে ব্র্যাক ব্যাঙ্কের সমস্ত ইউজার কি পাওয়া যাবে, মানে সমস্ত ক্লায়েন্ট কি আমার ব্র্যাক ব্যাঙ্কের হবে। আমার একজন ইউজার থাকতে পারে, একজন কাস্টমার থাকতে পারে, সে মাঠে খাটে বা সে বাসায় তার মেয়ের জন্য কিছু একটা প্রোডাক্ট কিনবে, তো তার ব্র্যাক ব্যাঙ্কের অ্যাকাউন্টে থাকা জরুরি না। আবার একজন স্টুডেন্ট, সে পড়াশোনায় করে, বাবার কাছ থেকে টাকা নিয়ে আসে, তার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাই, তার জন্য কি ব্র্যাক ব্যাঙ্ক খুব ইম্পর্টেন্ট হলো। মানে এই সব জিনিসগুলো হচ্ছে কি আপনার সার্ভিসের মতোই তো নাকি, একটা সার্ভিস সেন্টার, সাপোজ ধরেন একটা সার্ভিস সেন্টার, আপনি কাস্টমারদেরকে সার্ভিস দিচ্ছেন। তো সার্ভিস জিনিসটা চিন্তা করতে হয় অনেক ওয়েতে, সেটা হচ্ছে কাস্টমাররা কতভাবে সুযোগ পান, মানে ইউজার ফ্রেন্ডলি আর কি, যেটা বলে ইউজারকে কতভাবে ফ্রেন্ডলি করা হয়। তো এখানে আপনি যদি আপনার প্রোডাক্টটা বাংলাদেশে এখন সবচেয়ে মোস্ট মানে অ্যাভারেজ ইউজ হয় কোনটা, সাপোজ আপনি যদি এরকম ধরতে পারেন যে অ্যাভারেজে আমার ইউজ হচ্ছে সাপোজ যে বিকাশটা, তাই না। বিকাশটা যদি আমি ধরি অ্যাভারেজটা চিন্তা করি, সেটা হচ্ছে মোস্ট অফ দ্য পিপুল বিকাশ ইউজ করে। কারণ হচ্ছে কি যে এরা সব ধরনের ইউজারই হ্যান্ডেল করতে পারে এবং বাংলাদেশের প্রেক্ষিতে হিসাব করতে গেলে বিকাশ, এম ক্যাশ, এই সমস্ত মোবি ক্যাশ এইগুলাই মোটামুটি ইউজ করছে, তাই না। তো একটা প্রোডাক্টকে যখন সে আমার এখানে সেল করবে, যেটা যদি আমি শুধুমাত্র ইসলামী ব্যাংক বা বিকাশ বা অন্য কোনো না দিয়ে আমি যদি দুইটা অপশন রাখি, বিকাশ অথবা আমার ক্যাশ অন ডেলিভারি, তুমি প্রোডাক্টটা আমাকে দিবে, আমি প্রোডাক্টটা আমার কাছ থেকে তুমি কিনবে, সেটা হচ্ছে আমাকে একটা কমেন্টস করবে যে প্রোডাক্টটা কিনতে চাই এবং সেটা কনফার্ম করো, আমার ডেলিভারি ম্যান তোমার কাছে পৌঁছাবে এবং সেখান থেকে তোমার কাছে টাকাটা নিবে এবং প্রোডাক্টটা দিবে। এটা একটা অপশন। একটা অপশন হচ্ছে বিকাশ, ঠিক আছে, অথবা ডাচ বাংলা ব্যাংক আমরা দিতে পারি। তো চিন্তা করবেন অলওয়েজ টাইম যে কোনটার ইউজার বেশি হবে এবং কোনটা দিয়ে সবচেয়ে ইউজাররা ফ্রেন্ডলি টাকাটা আমাকে পে করতে হবে।
আপনি অনেক জটিলভাবে টাকাটা তো পে করতে পারেন না। এখন আপনি বাংলাদেশের প্রেক্ষিতে যদি ডলার হিসাব করেন, ডলার সে কয়জন দিতে পারবে, কথা বলছেন না, এরকম বিষয়টা। তো জাস্ট এক্সাম্পল, শুধু প্লাগইনের এক্সাম্পল দিতে দিতে এখানে আসলাম। তো আমি সাপোজ একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা আমার খুব সুন্দর পছন্দ হয়েছে, আমি এটা কিনবো। তো আমি এটা থেকে সিলেক্ট করলাম, প্রোডাক্টটা আমি একটু ভালোভাবে দেখতে চাচ্ছি। এখন প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল পেজে যাচ্ছি আমরা, ঠিক আছে। এটা হচ্ছে প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল পেজ। একটা প্রোডাক্ট না, এখানে এই প্রোডাক্ট সম্পর্কে আবিজাবি কত ধরনের গ্যারান্টি ওয়ারেন্টি আবিজাবি সব এখানে আছে, হ্যাঁ। তো প্রোডাক্টটা ঠিক আছে, আমার খুব পছন্দ হয়েছে, এখন সেলে আছে, প্রোডাক্টটা সেল করা যাবে, ঠিক আছে। এখন সোল্ড আউট হয় নাই, আছে, আমার কাস্টমার আছে। তো এখন আমি এই প্রোডাক্টটা এর রিলেটেড কোনো প্রোডাক্টও আমার এখানে চলে আসছে। তো এই জায়গায় আমি কার্ডে অ্যাড করবো, মানে আমি অ্যাড কার্ড মানে হচ্ছে আমি কার্ডটা কিনতে যাচ্ছি, ওই জন্য অ্যাড করছি, ঠিক আছে। কার্ড একটাই কোয়ান্টিটি, যদি আমি 2-4টা কিনে যাই 3-4 অ্যাড করবো। তো দেখেন আমার এখানে অ্যাডে একটা আছে, তাই না। দেখেন আইটেম আমি একটা কিনে ফেলেছি 390 টাকা, কিন্তু অ্যাড হয়ে গিয়েছে, তাই না। তো আমার নিচে দেখবেন কার্ডেও একটা অ্যাড হয়ে যাবে, এই যে কার্ডেও আমার একটা প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে, তাই না। যখন অ্যাড হয়ে গেলে এবার আমি সব কিছু ঠিক আছে, আমার আর কিছু ভালো লাগছে না কিনবো, এটাই ফাইনাল, হ্যাঁ। এটাকে চেক আউট করবো। তো চেক আউটে গেলাম, চেক আউটে যাওয়ার পরে এই যে আমার অপশন, এখন আমার একটা পেইংয়ের অপশন। তো ক্লিক হেয়ার টু লগ ইন, লগ ইন তো আমার করতে, সে লগ ইন করতে চাইলে করতে পারবে। ক্লিক হেয়ার ইন্টারিয়ার কোড, তার যদি একটা কোড থাকে, যেই কোড দিয়ে সে কিনা আমার কাছ থেকে মানে ইয়া পাবে, মানে কী বলে ওটা, কি ছাড় পাবে আর কি, ওটা যেটা বলা হয়, ঠিক আছে। তো এই কুপন দিয়ে সে আমাকে এখানে দিতে পারে। এরপরে আমার ক্লিক হেয়ার লগ ইন দিয়ে সে যদি আমার ক্লায়েন্ট হয়ে থাকে, সেভাবে কাজটা করতে পারবে। আর বিলিং অ্যাড্রেসটা সেখানে দিতে পারবে, এবং শিপিং অ্যাড্রেসটা, তার কোন অ্যাড্রেসে আমি জিনিসটা শিপ করবো সেটা সেখানে লিখে দিবে, ঠিক আছে। আর বিলিং অ্যাড্রেসের কান্ট্রিটা এখান থেকে বলে দিবে কোন কান্ট্রিতে সে যাচ্ছে, আমি সাপোজ বাংলাদেশ, এবং ফার্স্ট নেম দিবে, তার লাস্ট নেম দিবে, তার কোম্পানি নেম দিতে পারে, থাকলে দিল, না দিলে না দিলে। দেখুন স্টার নেই, তার মানে এটা ম্যান্ডেটরি না, যেগুলো স্টার আছে সেগুলো মাস্ট বি দিতে হবে। অ্যাড্রেসটা মাস্ট বি দিতে হবে, কারণ ওই অ্যাড্রেসে গিয়ে তোমার জিনিসটা পৌঁছাবে, হ্যাঁ। এইভাবে টাউন, সিটি, কান্ট্রি কোড, জিপ কোড, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার দিলে আর অন্তত কিছু লাগে না, আশা করি এগুলো দিলে আর কিছু লাগে না। তো ইওর অর্ডার, তোমার অর্ডারটা তুমি একটু ভালো করে দেখে নাও। এই প্রোডাক্টের কোডটা তুমি গুণনে একটা নিচ্ছ, এবং এর দাম হচ্ছে 390 টাকা। কার্ড সাপের টোটাল হচ্ছে 390 টাকা, এবং ফ্রি শিপিংটা আমি ফ্রি দিচ্ছি, মানে কোনো টাকা নিচ্ছি না। এবং টোটাল ক্যাশ অন ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি মানে যেটা বললাম, যে আমি প্রোডাক্টটা নিয়ে গিয়ে তোমার কাছে দিব, তুমি টাকাটা আমাকে দিবে, ঠিক আছে। এবং এটা প্লেস অর্ডার করে দিব, অর্ডারে চলে যাবে, এবং যখন অর্ডারে চলে যাবে তখন জিনিসটা কী হবে, সাপোজ আমি এখানে দিয়ে দিলাম ফার্স্ট নেম রহমত, লাস্ট নেম উল্লাহ, কোম্পানির নেম দিলাম abc.com, অ্যাড্রেস দিলাম মিরপুর, জাস্ট আমি লিখলাম, সিটি দিলাম ঢাকা, কাউন্ট্রি স্টেটও দিতে পারেন, ওই ঢাকায় লিখলাম। জিপ কোড 1204 দিলাম, জানি না আমি এটা 1204 কিনা। ইমেল অ্যাড্রেসটা দিলাম যে abc@gmail.com, ফোন নম্বর দিলাম, নাম্বার দিলাম, তার নাম্বার যে দিলাম আল্লাহ জানে, হ্যাঁ, তার নাম্বার দিয়ে দিলাম। দেন প্লেস অর্ডার করলে আমার অর্ডারটা প্লেস হয়ে যাবে। দেখুন অর্ডারটা প্লেস করলাম, এখন দেখেন কী দেখায়, এখানে প্রসেসিংয়ে আছে। অর্ডার রিসিভ করলো, ঠিক আছে, অর্ডার সে কিন্তু রিসিভ করে ফেলেছে, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। এখন এইটা মূলত প্লাগ ইন না, এইটা কিন্তু আমার প্লাগ ইন না। প্লাগ ইনের কাজটা কি এবার আমরা একটু দেখি। তো এই প্রোডাক্টটাই যাই, প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করি, টাইম নিচ্ছে, অ্যাড টু কার্ট, টু আইটেম অ্যাড হয়েছে। তো
এবার আমি চেক আউটে যাব। তো চেক আউটে যাওয়ার পরে এখন তো আমি অ্যাড্রেস দিলামই, তো এই টাকাটা আমি কোনভাবে সিলেক্ট করি, ক্যাশ অন ডেলিভারিতে একটা দিলামই। এইবার দেখেন বিকাশ নামে একটা অপশন অ্যাড করেছিলাম আমি, এখানে ইমেজটা আসছে না, ইমেজের লোকেশনটা চেঞ্জ করে ফেলেছে ওরা হয়তো। তো এই যে বিকাশের যে একটা অপশন সিলেক্ট করলাম, এখানে জাস্ট প্রসেসটা বলে দিচ্ছি যে কীভাবে জিনিসটা যাবে। এটাই হচ্ছে একটা প্লাগইন, মানে আপনি আপনার কাজের সুবিধার্থে যে জিনিসগুলো তৈরি করবেন, যেমন এটা একটা জিনিস হতে পারে। তারপরে দেখেন এটা আসবে না, আমার ইমেইলই দেওয়া আছে ওদের ওখানে। আচ্ছা, প্লাগইনের আর একটা অপশন আছে, সেটা হচ্ছে সাপোজ আপনি স্লাইডারের জন্য একটা প্লাগইন তৈরি করতে পারেন, ঠিক আছে। এবারে মেনুর জন্য একটা প্লাগইন তৈরি করতে পারেন, কথা বুঝতে পারছেন। তারপরে আপনি এই যে আপনার এই যে ফেসবুক, টুইটার, তারপরে এইটার জন্য সোশ্যাল আইকনের জন্য একটা প্লাগইন তৈরি করতে পারেন। তো এইগুলো হচ্ছে প্লাগইন, আলাদা আলাদা কোনো সুবিধার মানে সুবিধার জন্য যদি আপনি যাই করবেন সেটাই হচ্ছে একটা প্লাগইন হিসেবে বিবেচনা হবে, ঠিক আছে। তো এই প্লাগইন বাজারে অনেক ধরনের প্লাগইন পাওয়া যায়। তো যেমন আপনি করলেন, সাপোজ অনলাইনে কতজন ভিজিটর আছে এর উপরে একটা প্লাগইন তৈরি করবেন। তো এই প্লাগইন আপনি ইজিলি অনলাইনে মানে আপনি পাবেন, মানে ইজিলি ফ্রি পাবেন আপনি। এখানে যদি আপনি গিয়ে সার্চ দেন যে একটা প্লাগইন আপনি নেবেন, তো অ্যাড নিয়ে যান, বা ইউটিউব ভিডিও আপলোডার বা ইউটিউব ভিডিও দিয়ে আপনি যদি কোনো প্লাগইন সার্চ দেন, অনেক প্লাগইন আপনি এখানে পাবেন। তো যেভাবে আমি থিম ইনস্টল করলাম অ্যাজ লাইক সেম আমি আমার ওইভাবে ইয়াগুলো করতে পারবো, কি প্লাগইনটাও করতে পারবো। যেমন এখানে আমার প্লাগইন যে কটা আছে, 3টে প্লাগইন আছে, 4টা প্লাগইন আছে, সরি এগুলো আমরা অনলাইন থেকে অফার করছি যে এই প্লাগইন আপনি নিতে পারেন, ঠিক আছে। তো আমি এই প্লাগইনগুলো নিব না। তো আমার তৈরি প্লাগইন যদি হয় তাহলে এই যে আমি কী করবো, আপলোড প্লাগইন করব আমার মাধ্যমে। আর যদি না হয় কীভাবে, ওই যে একদম ডিরেক্টরিতে গিয়ে যেভাবে আমি থিমটা রাখলাম ওইভাবে রাখবো, তাহলে আমার প্লাগইন ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমি ইউজারটা নিয়ে একটু বলি। ইউজারের ভিতরে অল ইউজার, অ্যাড নিউ আর ইউর প্রোফাইল। তো অল ইউজারের ভিতরে আমি একটু জাস্ট যাচ্ছি, এখানে শুধুমাত্র একজন ইউজার আছে, যেটা হচ্ছে অ্যাডমিন, ঠিক আছে। এখানে আপনি চাইলে আরও ইউজার তৈরি করতে পারেন, আপনি অ্যাডমিনের রোল পালন করছেন। তারপরে আপনি একটা ওয়েবসাইট 4 জন নিয়ন্ত্রণ করতে পারে, এমন বড় একটা ওয়েবসাইট যদি হয় সেই ওয়েবসাইটে নিয়ন্ত্রিত অনেকজন করতে পারে। তো আপনি জাস্ট এখানে অ্যাড ইউজার দিবেন, অ্যাড ইউজার অপশন, যদি ইউজারের নেম দিবেন, সাপোজ অ্যানাদার ইমেইল দিলেন যে another@gmail.com, এবং ফার্স্ট নেম দিবেন অ্যানাদার, সবই অ্যানাদার, লাস্ট নেম অ্যানাদার, ওয়েবসাইটও এটাই হচ্ছে ওয়েবসাইট, ওপেন আইটি, পাসওয়ার্ড দিলেন একটা ANOTHR অ্যানাদার, পাসওয়ার্ডও অ্যানাদার। এখন এই যে সেন্ড পাসওয়ার্ডটা ওর মেইলে চলে যাবে, কিন্তু যদি আপনি সেন্ডে ক্লিক করেন এই মেইলে সেন্ডটা চলে যাবে যে তুমি একটা নতুন ইউজার হয়েছো, এবং এই মেইলে সে মেইলটা চলে যাবে। এবং এই ইউজারটার রোলটা কী হবে, রোল মানে ভূমিকা, যেমন আমি এখানে অ্যাজ এ অ্যাডমিন হিসেবে কাজ করছি, কিন্তু আমি যে ইউজারটা তৈরি করছি সেই কী ধরনের ইউজার করবে। তো আমি কোনো ইউজারে বলতে পারি যে তুমি শুধু পেজের ভিতরে ঢুকে শুধুমাত্র পোস্ট অ্যাড করতে পারবা, শুধুমাত্র কী করতে পারবা, পোস্ট অ্যাড করতে পারবা। আবার তুমি শুধুমাত্র পেজ অ্যাড করতে পারবা, আবার তুমি পোস্ট পেজ অ্যাড করতে পারবা, আর কিছু করতে পারবা না, শুধুমাত্র প্লাগইন চাইলে তুমি ইনস্টল করতে পারবা, কিন্তু কোনো কিছু ডিলিট করতে পারবা না। আবার দিতে পারি যে সমস্ত কিছু তুমি করতে পারবা, সে অ্যাডমিন। তো এই ধরনের রোলগুলো কী হবে, তো এখানে অনেক ধরনের রোল আছে, কন্ট্রিবিউটর, অথর, এডিটর এবং অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে। তো আমি অ্যাডমিনিস্ট্রেটরকে করে দিলাম অ্যাড ইউজার, এভাবে আপনারা ইউজারে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো অ্যানাদারটা ইউজার হয়ে গেল। এখন অ্যানাদার দিয়ে যদি ঢুকি আমি তাও এই কাজগুলো করতে পারবো, কথা বুঝতে পারছেন। এ হচ্ছে আমার ইউজার স্পেসিফিকেশন। এরপর আসলো টুলস। টুলসটা বেসিক্যালি ইম্পোর্ট এবং এক্সপোর্টের জন্য সবচেয়ে বেশি ইউজ হয়। তো ইম্পোর্ট আর এক্সপোর্টটা কি, সাপোজ আমি আমার এই ওয়ার্ডপ্রেসের সাইটটা কী করব, ইম্পোর্ট করব, কোনো কিছু ইম্পোর্ট করব। যেমন আমরা যেমন এই যে SQL ডাটা ইম্পোর্ট করে দেখেছি না, ইম্পোর্ট এক্সপোর্ট করে দেখেছি, তো ওটা তো SQL, তাই না। তো আমি লোকালি যখন ওয়ার্ডপ্রেসের সাইটে একটা অনেক বড় প্রোডাক্ট ইনপুট করব, তারপরে অনেক লিঙ্ক ইনপুট করব, পেজ তৈরি করব, তো এটার SQL কোড দিয়ে শুধুমাত্র আমি সব কিছু পাবো না, কারণ SQL কোড দিয়ে তো ডাটাবেসটা চেঞ্জ হবে, কিন্তু ব্যাকএন্ডে যে অপশনগুলো আমি করলাম এই যে এর ব্যাকএন্ডে সব তো ডাটাবেসে যায় নাই, ঠিক আছে। তো এইগুলোর একটা এক্সপোর্ট করে ইম্পোর্ট করা লাগে, আমরা অনলাইনে দেখবো, যেমন কোনো অনলাইনে আপলোড করবো, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে আমাদের এই এক্সপোর্ট এবং ইম্পোর্টটা কাজে লাগবে, কথা বুঝতে পারছেন। SQL তো মাস্ট বি লাগবেই। এরপরে ওই ইন্টারনাল যে সেটিংগুলো আমরা করে রাখছি এইগুলো ওইভাবেই রাখার জন্য আমাদেরকে এখান থেকে এক্সপোর্ট করতে হবে,
এই যে এক্সপোর্ট, ডাউনলোড এক্সপোর্ট ফাইল, তো এখানে কি অল কন্টেন্ট শুধু পোস্ট অথবা পেজ আমি করতে পারি। আমি অল কন্টেন্টগুলো এক্সপোর্ট এভাবে করব, এই যে XML ফাইলে এক্সপোর্ট হবে, এবং যখন ইম্পোর্ট চাবো ইম্পোর্ট এবং ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। এখানে ইম্পোর্ট করার জন্য একদম প্রাথমিক পর্যায়ে একটা প্লাগইন ইনস্টল করে নিতে হবে, যেটা মানে অবশ্যই নিডেড। তো ওয়ার্ডপ্রেস ইম্পোর্টারটা এই প্লাগইনটা আপনাকে ইনস্টল করতে হবে, ঠিক আছে। এই বিষয়ে আমরা আরও বিস্তারিত দেখবো পরে। তো এখান থেকে আপনি জাস্ট ইনস্টল করে নিতে পারবেন নাও। ইনস্টল নাও করলেই পরবর্তীতে আপনার ইয়েটা চলে আসবে, এবং ওই চুজের অপশনটা চলে আসবে। এটা কিন্তু অনলাইন থেকে হচ্ছে, সুতরাং একটু টাইম নিচ্ছে, অফলাইনে থাকলে এত টাইম নিতে না। এই যে অ্যাক্টিভ প্লাগইন অ্যান্ড রান ইম্পোর্টার, চুজ ফাইল দিব এবং ওই ফাইলটা সিলেক্ট করে আমি ইম্পোর্ট করে নিব। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আসে লাস্ট অপশন হচ্ছে সেটিং। সেটিংয়ের ভিতরে আমরা দেখছি জেনারেল আছে। জেনারেল মানে একদম প্রথম পর্যায়ে আমার এখানে লেখা আছে ওপেন আইডি, তো আমি ওপেন আইডি না লিখে ওপেন, আমি আরও কিছু অ্যাড করে দিই, আমি এটা আইডি লিখলাম। এবার লিখতে পারি, চেঞ্জ করতে পারি। জাস্ট অ্যানাদার সাইট আছে, ওপেন আইডি সাইট, ওপেন আইডি ওয়েবসাইট লিখতে পারি। ওয়ার্ডপ্রেসের অ্যাড্রেসটা কী হবে, এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। যখন আমরা অনলাইনে তুলবো তখন এই ইউআরএলটা অনেকে চেক করে না, এই ইউআরএলটা এইভাবেই থেকে যায়। যখন আমি এসকিউএলটা সেম ইম্পোর্ট করব, এর টুলসগুলো এক্সপোর্ট করে ইম্পোর্ট করব, তখন এই ইমেইল, এই জায়গাটা যে অ্যাড্রেসটা, ইউআরএলটা, এই ইউআরএলটা ডাটাবেস থেকেও চেঞ্জ করা যায়, আবার এখান থেকেও চেঞ্জ করা যায়। তো এখান থেকে অনেকে চেঞ্জ করে না। চেঞ্জ করার না কারণ ধরুন এটার লোকেশন ঠিক করে পায় না, না পেলে ব্ল্যাঙ্ক পেজ দেখায়। কথা বুঝতে পারছেন? সেক্ষেত্রে এই দুইটা অ্যাড্রেস অনলাইনে তোলার পরে অবশ্যই, যেমন এখানে আমার লোকাল অ্যাড্রেস আছে, তো অনলাইনে যখন আমার সাপোজ যেটা হবে সেটা আমি এখানে জাস্ট পেস্ট করে দিব। কথা বুঝছেন? দেখেন এই ওয়ার্ডপ্রেস পর্যন্তই তো আমার লোকেশন, এই ওয়ার্ডপ্রেস পর্যন্ত, যেমন আমারও openid.bd.com, ওই openid.bd.com এবার দিয়ে দিব, ঠিক আছে। ওইভাবে ইমেইলটা চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করবো। মেম্বারশিপ করতে হলে এনিওয়ান ক্যান রেজিস্টার, যদি যে কেউ রেজিস্টার হতে চায় তাহলে সেক্ষেত্রে এটা নিউ ইউজার ডিফল্ট রোল, মানে ডিফল্ট রোল তো সাবস্ক্রাইব। দেখুন আমরা নিউ ইউজার তৈরি করি, দেখুন সাবস্ক্রাইব ছিল না, তো ডিফল্ট রোল আপনি কী হবে সেটা আমি বলে দিতে পারেন, অ্যাডমিনিস্ট্রেটর হতে পারেন, বলে দিতে পারেন, ঠিক আছে। কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর কখনোই বলে রাখবেন না, কারণ হচ্ছে যখন আপনি এনিওয়ান ক্যান রেজিস্টার, যখন আপনার ওয়েবসাইটে রেজিস্টার অপশনটা অ্যাড করে দিবেন, তখন যে রেজিস্টার করবে সেই অ্যাডমিন হয়ে যাবে। অ্যাডমিন হয়ে গিয়ে সে আপনার ব্যাকএন্ডে সব ডিলিট করতে পারবে। কথা বুঝছেন? তাহলে অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন। টাইম জোনের ফরম্যাট, ডেট ফরম্যাট, এগুলো আসলে আশা করি বলা লাগবে না, ঠিক আছে, কারণ এগুলো সবই আপনারা জানেন। উইক স্টার্ট অন, কোন সপ্তাহ থেকে উইকটা স্টার্ট হবে, এগুলো সব বলে দিতে পারেন। তো গেল রাইটিংয়ের অপশনে দেখেন এখানে ফরম্যাটিংটা কি, কনভার্ট ইমোশনাল, ইমোকনস লাইক, আচ্ছা ইমোকনস লাইক, এইগুলো বেসিক্যালি জিনিসটা কি কনভার্ট বোঝাচ্ছে হচ্ছে এটাই, যে আমরা যখন এই যে ওয়ার্ডপ্রেস বা কোনো এক জায়গায় লিখি, মানে ফেসবুকে লিখতে গেলে সিলেক্ট করার আগে আমরা এই অপশন লিখে দিই, দিনে তো এই জিনিসগুলো দেওয়ার পরে যে কনভার্ট করে নেয় ফেসে, এটার জন্যই ওটা। কথা বুঝতে পেরেছেন? স্মাইলের যে ফেসটা বা যে কোনো ধরনেরই সিম্বলগুলো ওখানে কনভার্ট করে নেওয়ার জন্য আমার ওই অপশনে সিলেক্ট করতে হবে। আচ্ছা, ডিফল্ট পোস্ট ক্যাটাগরিটা কী হবে, ডিফল্ট যে পোস্ট ক্যাটাগরি আনক্যাটাগরাইজ হয়ে থাকবে। এরপরে ডিফল্ট পোস্ট ফরম্যাট স্ট্যান্ডার্ড হবে, অথবা আরও আছে এগুলো, যেগুলো একটা দিয়ে দিতে পারেন, এটা লাগবে না। মেইল সার্ভার, এই জিনিসটা আসলে আপনাদের বুঝবেন না, মেইল সার্ভারটা থাক, লগ ইন নেমটাও থাক, পাসওয়ার্ড এইগুলো আপনারা এখন বুঝবেন না, ওগুলো আপডেট দিয়ে গেল। রিডিংয়ের অপশনে একটু কিছু বোঝা যাচ্ছে, আর কিছু নেই। রিডিংয়ে আপনি এখানে দেখেন, এখানে আপনি যেই পোস্টগুলো দিচ্ছেন সেই পোস্টগুলো র্যান্ডমলি এখানে শো হচ্ছে না, শো হচ্ছে তো, কিন্তু আপনি চাচ্ছেন যে না আমি এখন স্ট্যাটিক কোনো পেজকে আমি হোম পেজ করবো, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে এই স্ট্যাটিক পেজ সিলেক্ট করবেন, এবং সাপোজ এখান থেকে আমরা অ্যানাদার পেজকে সিলেক্ট করছি, অ্যানাদার পেজ অথবা স্যাম্পল পেজকে সিলেক্ট করছি, যেটা কী হবে, হোম পেজ হবে। কথা বুঝতে পেরেছেন? আর পোস্ট পেজ হিসেবে কী হবে, সাপোজ অ্যানাদার পেজ হবে, ঠিক আছে, এটা সিলেক্ট করলাম। এখন ব্লগ পেজ শো অ্যাটমোস্ট 10টা পোস্ট শো করবে, 11টা শো করবে, আমি যেটা করে বলে দিতে পারি, কমে দিতে পারি, 10টা পর্যন্ত পোস্ট শো করবে, তারপরে 1 2 3 4 এভাবে সিরিয়ালে নিচে আসবে। এরপরে কি ফিড শো মোস্ট রিসেন্ট ফিডব্যাক, যে জিনিসটা ফিডস, ওইগুলো শো করবে। ফিডস বুঝেন তো নাকি? যারা না বুঝেন তাহলে আসলে ফিড ওয়েবসাইটে কাজ করতে পারেন না, যে 10টা করে শো করবে ফর ইচ আর্টিকেল ইন এ ফিড। আচ্ছা, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এখন সার্চ ইঞ্জিন ভিজিবিলিটিটা বেসিক্যালি এটা আপনারা আনচেকড অবস্থায় রাখবেন, এটা নর্মালি ডিফল্ট অবস্থায় যা থাকে একটা ইউজারের জন্য ওটাই এনাফ।
এখানে আমরা স্যাম্পল পেজ দিলাম এবং এটা সেভ করলাম। এটা অনেক সময় কাজে লাগবে, যে আমার ব্লগ পেজটা অলওয়েজ টাইম তো আমি হোম পেজ করবো না, ওটা আমি আমার নিজের মতো স্ট্যাটিক পেজ করবো, সেক্ষেত্রে আমার ওটা করা লাগবে। আমি এখানে রিফ্রেশ দিই, দেখেন আমি স্যাম্পল পেজটাই কিন্তু আমার অ্যানাদার পেজ ছিল, ঠিক আছে, যেটা করেছি, নাকি আমি কোনটা করেছি, স্যাম্পল পেজ করেছি, স্যাম্পল পেজে আছে এই যে, ক্লিয়ার পেজগুলা হোম পেজ গেল। ডিসকাশনে কিছু নাই, আসলে ডিসকাশনে কিছু নাই। তারপরে একটু বলে রাখি, এখানে জাস্ট একটু পড়ে নেবেন যে ডেটেবল এগুলো হচ্ছে আর্টিকেলের জন্য, কমেন্টের জন্য। তো কমেন্ট কি, কমেন্ট অথর মাস্ট ফিল আউট নেম অ্যান্ড ইমেল। এখন যে কমেন্টস করবে তার মাস্ট নেম এবং ইমেল ফিল আউট করতে হয়, যদি আপনি তুলে দেন তার নেম আর ইমেল ফিল আউট করা লাগবে না, ঠিক আছে। এরপরে ইউজার মাস্ট বি রেজিস্টার্ড অ্যান্ড নেক্সট লগ ইন টু কমিট, মানে কমিটমেন্ট করতে গেলে আপনার রেজিস্টার করতে হবে, এটা দিয়ে রাখবেন না কখনোই ভুলেও, কারণ কেউ যদি রেজিস্টার করে লগ ইন করতে চায়, কমেন্ট করতে চায়, তাহলে তার অনেকে কমেন্টই করে না, ঠিক আছে, অত ইউজার ফ্রেন্ডলি করবে সবসময়। তো অটোমেটিক্যালি ক্লোজ কমেন্ট অন আর্টিকেল অর্ডার দেন 14 দিনের উপরে যে কমেন্টগুলো যাবে অটোমেটিক্যালি সেটা কী হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে, এগুলো থাকবে না। আর ইনেবল থ্রেডেড এটা দিতে পারেন, এটা লাগবে না অবশ্য, এই আর কি। তো অ্যানিওয়াল পোস্টে কমেন্ট, এগুলো আসলে আপনার ইমেইল মি, এগুলো জাস্ট আপনার এই যে ওয়ার্ড পেজের সেটিং আর কি, ঠিক আছে, এগুলো জাস্ট বুঝে নেবেন যে ডিফল্ট আর্টিকেল সেটিং এটা হচ্ছে কমেন্ট সেটিং, ইমেইল মি ওয়েন ইভার, সেটা হচ্ছে যে আপনার যখনই কমেন্ট করবে বা যখন কিছুই হবে তখনই আপনার ইমেইল হয়ে যাবে, কথা বুঝছেন না। তো এই অপশনগুলো আসলে অনেক সময় লাগে না, কিন্তু ক্লায়েন্ট যখন স্পেসিফিকভাবে বলে দেয় যে আমার এই অপশনটা লাগবে বা ওই অপশনটা লাগবে, সেক্ষেত্রে আপনাদের এই অপশনে যেতে হতে পারে, ঠিক আছে, তাছাড়া লাগবে না। তো এখানে যে একজন ইউজার হবে, সেই ইউজারের বাই ডিফল্ট প্রতীক কী হবে সেটা আপনাকে দিতে পারেন, যে বাই ডিফল্ট একটা ইউজারের সিম্বল কী হবে। তো এইটা আপনি জাস্ট সিম্পলি থাকে, আপনি চাইলে ব্ল্যাঙ্ক দিতে পারেন, চাইলে এটা দিতে পারেন, আবার এইটা আর এটা অনেক জায়গায় দেওয়া থাকে, এগুলো দিতে পারেন। এই হচ্ছে অপশন। মিডিয়াতে তেমন কিছুই নাই। তো মিডিয়ার যে থাম্বনেল যে সাইজটা, থাম্বনেল সাইজ মানে আমার ইমেজের যে থাম্বনেল সাইজ, ওই সাইজটা এখানে দেওয়া আছে, তাহলে বাড়াই দিতে পারেন। মিডিয়াম সাইজটা এটা, আর লার্জ সাইজটা এটা, এখানে 3টা সাইজ দেওয়া আছে। তো আপনি চাইলে আপনার মতো করে সাইজগুলো এভাবে ছোটো বড়ো করতে পারেন, ক্লিয়ার। পারমালিঙ্ক, এই যে পারমালিঙ্ক এটা আবার ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দেখেন এই ওয়ার্ডপ্রেসের সাইটটা আমাদের এখন হ্যাঁ এই যে দিয়ে বোঝাচ্ছে, তাই না। এই যে এখানে ইকুয়াল চিহ্ন দিয়ে পেজ আইডি 2 দেখাচ্ছে না, ইকুয়াল 2 দেখাচ্ছে না। তো এখানে আপনি কোনভাবে দেখাতে যাচ্ছেন, যেমন এই যে আমাদের এখন ডিফল্ট এই অবস্থায় আছে, ঠিক আছে না। এখন দেখেন এখানে আরেকটা অপশন দেখেন স্যাম্পল পোস্ট, এই যে ডেট দিয়ে তারপর স্যাম্পল পোস্ট, এভাবে চাইলে এভাবে দেবেন, ডে অ্যান্ড টাইম উল্লেখ করে, মান্থ অ্যান্ড নেম উল্লেখ করে, নিউমেরিক দিতে হলে নিউমেরিক দিবেন, পোস্ট টাইম দিতে পারলে পোস্ট নেম, কাস্টম স্টেটাস আপনি লিখে দিতে পারবেন যে কীভাবে হবে, ঠিক আছে। সুতরাং এই ডিফল্টই রাখবেন নর্মালি, ঠিক আছে, অপশনাল এগুলো দরকার নেই। এই হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের সিম্পলি আপনার হোয়াট এভার ইট ইজ, এগুলো সব কিছুই জাস্ট একটু ব্রিফ। আর আপনারা যেটা বাসায় বেসিক্যালি করবেন, এটা ওয়ার্ডপ্রেস দিয়ে আপনারা একটা থিম ইনস্টলেশন করবেন, ঠিক আছে, থিম অনলাইন থেকে ইনস্টলেশন করবেন, অনলাইন থেকে একটা থিম নামাবেন, এভাবে সিরিয়ালি এখান থেকে দেখে সুন্দর সুন্দর থিম আছে। তো থিম শুধুমাত্র এইগুলাই নাই, আপনি প্রিমিয়াম থিমে যদি প্রিমিয়াম থিমে যান, প্রিমিয়াম থিমে গেলে অনেক ধরনের থিম পাবেন, ঠিক আছে। ওই থিমে গিয়ে থিমগুলো ডাউনলোড করে নিজের মতো করে এডিট কাস্টমাইজ করে নিয়ে আসবেন, দেখবেন অনেক সুন্দর হবে, ঠিক আছে। কাজ করে দেওয়ার পরে দেন আমরা আপডেটের অপশনে থিম কীভাবে তৈরি করতে হয় ওই অপশনে যাব, অথবা নেক্সট ক্লাসে আমরা একটা থিম টোটালি নিজেদের মতো করে অনলাইন থেকে ডাউনলোড করে লেটেস্ট একটা থিম নিব, যেটা মার্কেট প্রাইস দেখবো, যে মার্কেটের ভ্যালু তার কোথায় ওই থিমটা দেখবো, যে অনলাইনে ওয়ার্ডপ্রেসের থিমের সবচেয়ে চাহিদাটা বেশি, পপুলারিটিটা বেশি। এই ওয়ার্ডপ্রেসের থিমগুলো আমরা অনলাইন থেকে ডাউনলোড করছি, সবচেয়ে পপুলার নালটাও ডাউনলোড করতে পারবো, প্রিমিয়ামটা আমরা দেখবো যে কীভাবে অন্যভাবে ডাউনলোড করতে হয়। তো ডাউনলোড করার পরে ওটা কাস্টমাইজ করবো, দেখবো যে ওই থিমের ভিতরে নর্মাল অপশনের থেকে অনেক কিছু অপশন বেশি থাকে। যেমন আপনার থিমের একটা অপশনে দিয়ে দেয় যে আপনি ওখান থেকে লোগোটা চেঞ্জ করতে পারবেন, ওখান থেকে কিছু কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে, অনেক কিছু। কিন্তু আপনার পেজ সাইড বা 2টা 3টা 4টা 5টা 10টা 12টা ইচ্ছা মতো করতে পারবেন। আবার রেসপন্সিভের জন্য আলাদা প্লাগইন পাওয়া যায়, এগুলো কীভাবে কাজ করে, ইউটিউব ভিডিও কীভাবে মানে তুলবো সেগুলো কীভাবে কাজ করে, এগুলো অনেক ধরনের কাজ আছে। তো এগুলো আমরা আস্তে আস্তে দেখবো।